হারামের সরকার আমরা মানি না, মানব না। এই অবৈধ সরকার মানি না, মানব না। মাফিয়ার সরকার মানি না, মানব না। এবার এই রকমই স্লোগান উঠল। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় মিছিল করেছেন বিপুল নেতাকর্মী। যে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধ সরকার বলে বিবেচিত করেন এই তাপসী তাবাসসুম উরুমি। চলেন কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধ সরকার আগে তার মুখ থেকেই শুনে আসা যাক। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো বৈধ সরকারই মনে করি না। কেন বৈধ সরকার মনে করি না, এটার আমার কিছু ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে যে প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকারের অস্তিত্ব বাংলাদেশের সংবিধানে নাই। একমাত্র যদি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠিত হয়, সেটাই হচ্ছে একমাত্র বৈধ সরকার। তো সেই বিবেচনায় আমরা যদি ধরি, তাহলে 7 জানুয়ারি 2024 সালে যে জাতীয় নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনের পর যে সরকারটা গঠিত হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, ওটাই হচ্ছে একমাত্র বৈধ সরকার বা সর্বশেষ বৈধ সরকার। এমন মন্তব্য এখন নতুন করে ভেবে তুলেছে রাজনৈতিক অঙ্গনে। এদিকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে যেমন আলোচনা সমালোচনা, এবার প্রকাশ্যে এলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। হ্যাঁ দর্শক, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে এবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনের একটি ভিডিও বার্তায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে কিছু প্রশ্ন রাখেন। চলেন তা আগে শুনে আসা যাক। ইউনূস সরকারের রেজাল্ট শিট কি বলে? এই 11 মাসে ডক্টর ইউনূস কি পেল, বাংলাদেশের জনগণই বা কি পেল? ডক্টর ইউনূস নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দাবি করেন, অথচ এই সময়ে তিনি সরকার, রাষ্ট্রযন্ত্র এবং আইনকে ব্যবহার করেছেন নিজের ব্যবসা বাণিজ্য বাড়ানোর কাজে। তিনি নিজে সরকার, অথচ গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা 25 ভাগ থেকে 10 ভাগে নিয়ে আসেন। তিনি নিজেই নিজেকে 666 কোটি টাকা কর্মকূপ দেন, গ্রামীণ ব্যাংকে 5 বছরের জন্য কর অব্যাহতি দেন, অথচ বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেন সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিতে 15% ভ্যাট এবং ট্যাক্স। এই সময়ের মধ্যে তিনি লাইসেন্স নিয়েছেন অনেকগুলো। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপির জন্য নিয়েছেন সমাধান সার্ভিসেস লিমিটেড, এছাড়াও লাইসেন্স নিয়েছেন রিক্রুটিং এজেন্সি, এমনকি বিশ্ববিদ্যালয়েরও। এই হচ্ছে তার অর্থনীতির হাল হকিকত। আর বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি? বাংলাদেশে তার সময়ে জিডিপি 36 বছরের মধ্যে সর্বনিম্ন 3.3%। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী গত কয়েক মাসে বাংলাদেশের বিনিয়োগ কমেছে 70%, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই কমেছে 27.8%, মূলধনী যন্ত্রপাতি আমদানির হার কমেছে 25.56%। বাংলাদেশে এডিপি বাস্তবায়নের হার এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন। তিনি মেধার কথা বলেন, অথচ এই হলো তার পারফরমেন্স। বাংলাদেশে মূল্যস্ফীতি বর্তমানে 10%, খাদ্য মূল্যস্ফীতিও 10%-এর কাছাকাছি। তিনি নিজেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে প্রতারিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, অথচ তার পারফরমেন্স দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ। সেই সাথে অভিনেতা আলমগীরের একটি ভিডিও ফুটেজ আবারও জনগণের মনে নাড়া দিয়েছে। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? ওনার একটি ডাকে একটি বাংলাদেশ। তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারণ নাম দরকার হয় না। শুধু তাই নয়, আরেকটি অডিও বার্তায় শোনা যায় অবিলম্বে ডাক আসছে, ঢাকামুখী অভিযান শুরু হবে, সবাই রেডি হয়ে যান, এমন মন্তব্য করেন। সেই অডিও রেকর্ডে বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। কর্মী ভাইদের বলবো, মনদের বলবো, প্রস্তুত হয়ে যা, অবিলম্বে ডাক আসছে, ঢাকামুখী অভিযান, তীব্র প্রতিরোধ, প্রস্তুত হয়ে যা। এছাড়াও যারা জুলাই আন্দোলনের নামে আজ নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়ে দেশের কাজে নিয়োজিত থাকবে বলে দেশের মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে নির্বাচনের ভোট পাওয়ার আশায়। আর এদিকে আহতরা মেডিকেল থেকে শুরু করে ক্লিনিকগুলোতে আহত যোদ্ধাদের মেডিকেল থেকে বের করে দেওয়া হচ্ছে। এই কি তাহলে দ্বিতীয় স্বাধীন দেশের নমুনা, যা দেখে অবাক এখন সবাই? ছাত্র সমন্বয়করা এখন টাকার কাছে বিক্রি হয়েছে, তাই তারা আগের মতো এই জুলাই যোদ্ধাদের খবর রাখে না, এমন মন্তব্য জানিয়েছেন আহত যোদ্ধারা। কি লিয়ে গেছিলাম রাস্তায় আর কি লিয়ে গুলি খাইছিলাম, তারা আমাদের থেকে ভালো ফ্যামিলির সন্তানও না, কিন্তু তারা বিলাসিতা দেখলে মনে হয় বিষ খেয়ে মরে যায়। চকুতে একটা বুলাহানি ঢুকে দিয়েছেন, আপনারা কই আজকে আইছেন খবর লইতে? ঈদের আগে একটা বুলাহানি ভর্তি দেওয়া চকুতে
পুষ্ট পরে চোখ খেতে কি রে ভাই আইসেন একদিন গাড়ি একটা কথা কইছেন যে কি লেগে চোখ রুগী ভর্তি লিতেছেন না কি লেগে বুঝে এই যে মিডিয়া যে ঠিক আছে চোখ খুলে বানাইলো 600 কোটি টাকার হাসপাতাল আহতদের আবাসিক হল কি রে ভাই আবাসিক হোটেল প্রায় দেখ কি এর আবাসিক হোটেল ওলানে দুই চোখে দেখে না আবাসিক হোটেল এটা ইনফেকশনের রোগীর লগে আঙ্গুল রাখছে আমরা যাওয়ার পরে আমি আপনাদেরকে বলতেছি একদম স্পষ্ট গলায় আপনারা এই নিটোরের প্রত্যেকটা আনাচে গিয়ে দেখেন প্রত্যেকটা সাধারণ জনগণ যারা জেনারেল পেশেন্ট আসে একটা টলিভ্যান থেকে সকলে আবার সিন্ডিকেটে ভরে গেছে আমরা বৈষম্যবিরোধী যখন আহত যোদ্ধারা এখানে ছিলাম আমরা রক্তের সিন্ডিকেট এখানে কমাইছি রক্ত বিনামূল্যে দিছি এই সকলের জন্যই আমরা হয়তো তাদের চোখের বিষ হয়ে গেছি এখন আমাদের কোনো ট্রিটমেন্ট নাই তাদের কথা আমাদের এ ওয়ার্ড এবং বি ওয়ার্ড ছিল কার চক্রান্তে কার মদদে এই বাংলায় যেখানে আমি পা হারিয়েছি এই ভাই 6 ইঞ্চি পা নাই আমার এখনো বিজয় লাগে তাহলে কাদের মদদে আমার চিকিৎসা হচ্ছে না আমি এটা জানতে চাই কাকে বলবো ভাই আপনারা মিডিয়ারা আজকে আসেন বৈষম্য বিরোধী একদিন আসে এনসিপি একদিন আসে বিএনপি একদিন আসে বিএনপির কতিপয় কিছুজন যায় তারা ভাষণ দেয় বিএনপি যে হ্যাঁ তারেক জিয়া আমাদের সব করছে বিএনপি আমাদের সব করছে আরে ভাই বিএনপি করলো না তারেক জিয়া করলো সেটা তো দেখার বিষয় নয় আহতরা রাষ্ট্রের সম্পদ আহতরা জুলাই যোদ্ধা আহতরা সকল দেশের অতএব এদের চিকিৎসার জন্য যেভাবে দরকার সেইভাবে অতি দ্রুত যদি ব্যবস্থা না নেয় তাহলে নিটোরে আবারও 1 জুলাই হবে। যারা আজ নিজের জীবন বাজি রেখে ছাত্র সমন্বয়কদের কথায় যুদ্ধে নেমে পড়েছে যে শেখ হাসিনাকে দেশ থেকে এবার তাড়াতেই হবে সেই জুলাই যুদ্ধে যারা নিজের হাত পা হারিয়ে মেডিকেলে পড়ে থেকেও ঠিকমতো খাবার পায় না এমনকি তাদের চিকিৎসাও ঠিকভাবে হয় না কিন্তু তাদের দেওয়া দেশকে আজ উপদেষ্টারা বিশাল বহুল গাড়ি নিয়ে শো অফ করে বেড়াচ্ছে আর আহতরা চিৎকার করছে মেডিকেলের সহ ক্লিনিকগুলোতে এই হলো সোনার বাংলাদেশ তাই তো এবার জুলাই বিপ্লবে কিছু আহত যোদ্ধাদের কষ্টের কিছু কথা শুনে আসা যাক কি লেগে গেছিলাম রাস্তায় আর কি লিয়া গুলি খাইছিলাম তারা আমাদের থেকে ভালো ফ্যামিলির সন্তানও না কিন্তু তারা খুব বিলাসিতা দেখলে আমার মনে হয় বিষ খেয়ে মরে যায় চোখুতে একটা বুলানি ঢুকে যাচ্ছেন আপনারা কই আজকে আইছেন খবর লইতে ঈদের আগে একটা বুলানি ভর্তি না চোখুতে পুষ্ট পরে চোখ খেতে এক দুই পায়ে সমস্যা আমার এক পায়ে সমস্যা আমার বিদেশ পালাইবো হ্যাঁ বিদেশ পালাইবো না তো ভাই কেতালা দিলাম হ্যাঁ আচ্ছা আহেন তাড়াতাড়ি আহেন আমি কেতালা মারলাম আহেন কি আইছে কি কোন স্কুল আপনি বলতেছে ভাই এসে এতদিন আপনার কোনো খোঁজ খবর নাই ঈদের ভিতরে না খাওয়া খাই ঈদের কেতালা মেলা 5 দিন না খাওয়া খাই আপনার কোনো খোঁজ খবর নাই খোঁজ খবর নিতে হ্যাঁ ভাই বাংলাদেশ এমন স্বাধীন দেশ হয়েছে এখন সকাল বিকাল শুধু আন্দোলন আর আন্দোলন এভাবে আন্দোলন করলে পুলিশ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী কিছু করতে পারবে না কেননা আগে নিজেকে আমাদেরকে নিজের মধ্যে পরিবর্তন না আনলে কোনো প্রশাসন কেন প্রশাসনের বাবাও এসে এই দেশকে ঠিক করতে পারবে না আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের রোল নিয়ে ভাবিয়ে তুলেছে যে আওয়ামী লীগ ফেরতের সাথে কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না হয় আমার জাহাজে থাকতে হবে নাহলে আমার বিদেশে থাকতে হবে নাহলে আমার রাস্তায় মনে পড়ে থাকতে হবে এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই কি লেগে গেছিলাম রাস্তায় আর কি লিয়া গুলি খাইছিলাম তারা আমাদের থেকে ভালো ফ্যামিলির সন্তানও না কিন্তু তারা খুব বিলাসিতা দেখলে আমার মনে হয় বিষ খেয়ে মরে যায় এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব